আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছো। সবাই একটু কষ্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাই যাবা তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের কি অবস্থা, এবং সঙ্গে কষ্ট করে আরেকটু জানাবা তোমাদের বাংলা এবং আইসিটিতে যে সমস্যাগুলো ছিল, যে ভয়গুলো ছিল, সেই ভয়গুলোকে অতিক্রম করে তোমরা পাস করতে পারছো কিনা বা তোমাদের জিপিএ কত আসলো সেগুলো একটু কমেন্ট বক্সে জানাই যাবা। দেখো, আজকে আমরা কথা বলবো তোমাদের পরীক্ষার পরবর্তী সময় যে সমস্ত সমস্যার সম্মুখীন হবা এবং পরীক্ষার পরবর্তী সময় তোমাদের কি কি করা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চাইছিল যে ভাইয়া 4th সাবজেক্টে যদি ফেল হয় তাহলে কি আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো কিনা। এই যত টাইপের প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের যে কাজটা এখন করতে হবে সেই জিনিসটা আমি আলোচনা করবো। দেখো, প্রথমে তোমাদের একটা কথা মাথায় রাখতেই হবে যে এবছর প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর যে রকমের ফলাফল আশা করছিল সেরকম ফলাফল কোনো শিক্ষার্থীর হয় নাই। ম্যাক্সিমাম শিক্ষার্থী, শতকরা 90 জন শিক্ষার্থী তাদের আশানুরূপ ফলাফল পায় নাই। একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর তার চিন্তা ভাবনা ছিল যে সে 4 পয়েন্ট পাবে, কিন্তু দেখা গেল সে 4 পয়েন্ট থেকে একটু কম পাইছে। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এবছর আমাদের একার না, ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যতটা আশা করছিল ততটা পায় নাই। এই ক্ষেত্রে তোমাদের একটা সান্ত্বনা নিতে হবে যে তোমার একার ক্ষেত্রে এই জিনিসটা হয় নাই, সবার ক্ষেত্রেই হয়েছে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে অন্য সব বছর যেখানে পাশের হার থেকে অনেক বেশি, প্রায় 85%, এবছর কিন্তু পাশের হার 80-র নিচে। তাহলে বুঝতে হবে যে পাশের হারও কিন্তু কমে গেছে। এবং দেখো, অন্য সব বছর জিপিএ সংখ্যা যত থাকে, এ প্লাস পাওয়ার সংখ্যা যত থাকে, এ প্লাসের সংখ্যা কিন্তু আবার অনেক কম। তার মানে অ্যাভারেজে তোমাদের জিপিএ কম আসলেও তোমাদের তুলনামূলক রেজাল্ট কিন্তু খারাপ হয় নাই। দেখো, এখন তোমরা অনেকেই ভাবতেছো পাশের বাসার আন্টি কি বলবে না, পাশের বাসার আন্টির কাছে আমার আম্মু মুখ দেখাইতে পারতেছে না, পাশের বাসায় আমি কিভাবে মুখ দেখাবো। দেখো, একটা কথা মনে রাখবা, পাশের বাসার আন্টির কথা শুনবা তো তুমি শেষ, তোমাকে মারা খাওয়ার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো পাশের বাসার আন্টি কি বলে, আন্টির কথা আন্টির জায়গায় থাক। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট, এইচএসসি পরীক্ষার রেজাল্টের কথা আমি পরে বলি, তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের কথা একটু চিন্তা ভাবনা করো। তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর তোমার কাছে কতদিন পর্যন্ত লোকজন জিজ্ঞেস করছে? সর্বোচ্চ 2 দিন। আচ্ছা, 2 দিন বাদ দিলাম, সর্বোচ্চ গেলে 7 দিন। এরপরে কি কেউ জিজ্ঞেস করছে তোমার কাছে, এই তোমার জিপিএ কত? এটা কি আর কে প্রশ্ন করে? প্রশ্ন করে না। আর এইচএসসির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে আরো ডিফারেন্ট। দেখো, এইচএসসির ক্ষেত্রে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, এই এইচএসসির ক্ষেত্রে তোমার জিপিএ টোটালি কোনো ফ্যাক্ট না। তোমার জিপিএ আছে 3 পয়েন্ট, জিপিএ আছে 3.5 পয়েন্ট, জিপিএ 4.5 পয়েন্ট, বা এ প্লাস পাও নাই, এইগুলো নিয়ে মন খারাপ করতেছো যে ভালো রেজাল্ট হয় নাই। তো এইগুলো নিয়ে যারা মন খারাপ করছো, আমি তাদেরকে বলবো তোমরা তো এখনো বোঝো না যে ভালো রেজাল্টটা কি। দেখো, এইচএসসির ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছে সেইটা যে জিপিএ পেলে তুমি ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবা, সেটাই হচ্ছে ভালো জিপিএ। দেখো, আমি মনে করি কি যে একজন শিক্ষার্থী, মনে করো তুমি একজন মানবিকের শিক্ষার্থী, তুমি পাইছো এই ক্ষেত্রে মনে করো পাইছো 3 পয়েন্ট, আমি ধরলাম তুমি পাইছো 3 পয়েন্ট। তো 3 পয়েন্ট পাইছো, আলহামদুলিল্লাহ। মানবিকের শিক্ষার্থী 3 পয়েন্ট পাওয়া এবং একজন সায়েন্সের শিক্ষার্থী 4 পয়েন্ট পাওয়া সেম কথা। তো আমি বলবো যারা মানবিকের শিক্ষার্থী বা কমার্সের শিক্ষার্থী 3 পয়েন্ট পাইছো, তাদের মন খারাপ করার কোনো কারণ নাই। দেখো, তুমি যদি 3 পয়েন্ট পাও তাহলেও কিন্তু তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবা। তো তোমাদের হয়তো সব থেকে বড় যে ভয়টা কাজ করতেছে পাশের বাসার আন্টি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবা কিনা। তো দেখো, আমি তোমাদের সেই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। তোমার যদি মানবিকের শিক্ষার্থীদের যদি জিপিএ 3 থাকে, তাহলে দেখো তারা গুসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। কারণ দেখো, গুসে তোমার এসএসসি তে কমপক্ষে জিপিএ থাকা লাগবে 3 পয়েন্ট, আর এইচএসসি তে থাকা লাগবে 3 পয়েন্ট। দুইটা মিলে যদি তোমার 6 পয়েন্ট থাকে তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবা। এখন কেউ বলতে পারবে আমার এসএসসি তে 3-এর কম ছিল আর এইচএসসি তে 3-এর বেশি পাইছি, দুইটা মিলে আমার 6, তাহলে কি অংশগ্রহণ করতে পারবো? না, তাহলে অংশগ্রহণ করতে পারবে না। কমপক্ষে তোমার এসএসসি তে থাকা লাগবে 3, এইচএসসি তে থাকা লাগবে 3। একইভাবে বাণিজ্যটাও ঠিক সেরকমের, তোমার 3, দুইটা মিলে 6 আছে, তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবা। তারপর দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে তোমার 3.5, দুইটা মিলে 7 হয় হিসাব অনুযায়ী, কিন্তু তোমার দুইটা মিলে 8 থাকতে হবে, কমপক্ষে 3.5 করে, কমপক্ষে 3.5 থাকা লাগবে তোমার। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারবা? গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন তোমরা যদি মন খারাপ করো যে আমার জিপিএ 5 আসে নাই, আমার তো জিপিএ 3 আসছে, তাহলে আমার তো রেজাল্ট অনেক খারাপ। এখন দেখো, যারা জিপিএ 3 পাইছো, যারা জিপিএ 5 পাইছো, একটু চিন্তা ভাবনা করো। এই জিপিএ 3 যারা পাইছো তারা কিন্তু তুলনামূলক অনেক বেশি আগে থাকবে অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে। কিভাবে আগে থাকবা? দেখো, এই যে যারা জিপিএ 5 পাইছে তারা কিন্তু লাফালাফি করতে করতে অনেক সময় দেখা যাবে কি তারা তার ভিতরে একটা গাম্ভীর্য চলে আসবে যে আমি তো জিপিএ 5 পাইছি, আমার আর পড়াশোনা লাগবে কি করতে, এই যে একটা ভাব চলে আসবে তাদের ভিতরে। এই ভাবের কারণে তারা অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে আগে যাবে, মানে অনেক পিছিয়ে যাবে। দেখো, তোমার যদি 3 পয়েন্ট থেকে থাকে তাহলে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছো, তাহলে তোমার আর লাফালাফি করার কোনো সুযোগ নাই। তুমি কি করবা? তুমি জিপিএ 3 পাইছো,
মানে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছো, যেহেতু অংশগ্রহণ করতে পারছো তো শিওর ইনশাল্লাহ তুমি একটা চান্স পাবা, তুমি একটা সিট পাবা, এটা নিশ্চিত থাকো এবং সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। এখন যে সময়টা আছে যথেষ্ট সময়, 2 মাস সময়, অনেক সময় 2 মাসের বেশিও পাইতে পারো তোমরা। তো সেই ক্ষেত্রে 2 মাস যদি কেউ মন দিয়ে পড়াশোনা করো, মানবিকের শিক্ষার্থী, বাণিজ্যের শিক্ষার্থী, একদম সুন্দর মতো করে চান্স পেয়ে যাবা। তো মন খারাপ করার কোনো কারণ নাই যে আমার তো জিপিএ 3 আসছে, আমার পক্ষে মনে হয় ইউনিভার্সিটি সম্ভব না। ইউনিভার্সিটি তোমার পক্ষে অবশ্যই সম্ভব। দেখো 2 মাস পরে যে, কিছুদিন পরে যে তোমার কাছে কেউ জিজ্ঞেস করবে না এই তুই এইচএসসি তে কত পাইছিলি, 3 পয়েন্ট না 5 পয়েন্ট, তোমার কাছে কেউ এইচএসসি রেজাল্ট জিজ্ঞেস করবে না, তোমার কাছে 2 মাস পরে জিজ্ঞেস করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো। তখন তোমার ট্যাগ হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার জিপিএ কত এইটা কিন্তু কোনো ফ্যাক্ট হবে না, এটা কিন্তু কেউ প্রশ্ন করবে না। তো মাথায় রাখতে হবে জিপিএ নিয়ে টেনশন করে তোমার এই মূল্যবান সময়টাকে নষ্ট করা যাবে না। ওই সময়টাকে তুমি অ্যাডমিশনের পিছনে কাজে দাও, পড়াশোনার পিছনে কাজে দাও, একটা ভার্সিটিতে চান্স পাও, দেখবা জিপিএ নিয়ে তোমার আর কেউ কোনো প্রশ্ন করবে না। তো প্রথম যে জিনিসটা রাখতে হবে, আন্টিদের কথা মাথা থেকে বাদ দিতে হবে, তোমার পয়েন্ট খারাপ এটা মাথা থেকে বাদ দিতে হবে। তুমি জাস্ট তুলনা করবা তুমি অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছো কি পারতেছো না, যদি পারো তো তোমার কি হবে এই ক্ষেত্রে, তো তুমি এই ক্ষেত্রে মনে করবা তোমার পয়েন্ট ভালো হয়েছে বা তোমার রেজাল্ট ভালো হয়েছে। এখন দেখো আমি অন্য সব বিষয়গুলোর কথা বলি। এখন অনেকের ভিতরে আবার সমস্যা আসছে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অংশগ্রহণ করতে পারবো। এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে তোমাদের যে জিনিসগুলো লাগবে, মানবিকের একজন শিক্ষার্থীর কমপক্ষে এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে 6 হয়, কিন্তু টোটাল আমার মোট থাকতে হবে কত দেখো 7.5। অর্থাৎ তাহলে দেখো এসএসসি তে 3, এইচএসসি তে 3 এবং সর্বমোট যদি তোমার 7.5 থাকে তাহলে তুমি মানবিকের শিক্ষার্থী কি করতে পারবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো তুমি যদি এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারো তাহলে তোমার টেনশনের কোনো কারণ নাই। তোমার রেজাল্ট খারাপ হলে তোমার রেজাল্ট যথেষ্ট ভালো, তুমি তাহলে কি করতে পারবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, পড়াশোনা শুরু করে দাও, ফাটাই পড়াশোনা শুরু করে দাও, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। 2 দিন পর লোকজন জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়ো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কেউ আর জিজ্ঞেস করবে না তোমার জিপিএ কত ছিল। নেক্সট আসো দেখো বাণিজ্যের ক্ষেত্রে ঠিক একই সিস্টেম। আর আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে কি লাগবে 3.5 পয়েন্ট, 3.5 পয়েন্ট দুইটা মিলে আমাদের লাগবে কত পয়েন্ট, 8 পয়েন্ট। তো যাদের এই যে জিপিএ এই পয়েন্টগুলো আছে তাদের সবার রেজাল্ট ভালো, যাদের এই পয়েন্টগুলো আছে তোমরা মনে করবা তোমাদের সবার রেজাল্ট ভালো, তোমরা অবশ্যই ইউনিভার্সিটির একটা সিট অবশ্যই দখল করবা, সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। এখন অনেকের ভিতরে আবার প্রশ্ন আছে যে ভাইয়া আমার তো চতুর্থ বিষয় ফেল আসছে, এখন আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আবার একটু তারা খেয়াল করে দেখো, অনেকেই প্রশ্ন করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আমি অংশগ্রহণ করতে পারবো, আমার তো হায়ার ম্যাথ চতুর্থ সাবজেক্ট ছিল, আমি সেই হায়ার ম্যাথে ফেল করছি, এখন আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কি না। দেখো এই ক্ষেত্রে তোমাদের বড় একটা সুযোগ আছে, তোমাদের রেজাল্ট দেওয়ার আগে আমি বলছিলাম যে 4 সাবজেক্টে ফেল করো কোনো সমস্যা নেই, তোমার রেজাল্ট আসবে। আমি বলছিলাম 4 সাবজেক্টটা কি করতে পারে আমাদের সম্পূর্ণ রেজাল্টটাকে ভালো করতে পারে। এখন দেখো এখন বলতেছি আমরা যে চতুর্থ বিষয় যদি কেউ ফেল করে থাকো তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, যদি কেউ এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এইগুলোকে যদি মানে পূরণ করতে পারো, এই শর্তগুলো পূরণ করতে পারলে 4 সাবজেক্ট কোনো বিষয় না, তুমি 4 সাবজেক্টে পরীক্ষা না দিয়েও তুমি কি করতে পারবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। দেখো তুমি গুস্তের কথা বলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলো, যে বিশ্ববিদ্যালয়ের কথাই বলো, তোমার এই চতুর্থ বিষয় বাদে, চতুর্থ বিষয় তুমি যদি চাও যে আমি চতুর্থ বিষয় দাগাবো না, চতুর্থ বিষয় আমি অ্যান্সার করবো না, তাহলে সেরকম একটা সুযোগ থাকে, তুমি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা ইংরেজি একটা দাগাইতে পারো। তো সেই ক্ষেত্রে যদি তোমার দেখা যাচ্ছে তোমার জীববিজ্ঞান ছিল চতুর্থ বিষয়, জীববিজ্ঞান তোমার ফেল আসছে, এখন তুমি জীববিজ্ঞানের পরীক্ষা দিতে যাচ্ছ না, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি বাংলা ইংরেজি দাগাইতে পারো। তো এই ক্ষেত্রে তোমার যদি 4 সাবজেক্টে কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নাই, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। একটা জিনিস হবে কি, দেখো সমস্যাটা যেখানে হবে তোমার মনে করো চতুর্থ বিষয় হচ্ছে হায়ার ম্যাথ, এখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো মনে করো, তো সেই ক্ষেত্রে হবে কি তোমার এই হায়ার ম্যাথ রিলেটেড অর্থাৎ ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা না, বা তোমার একটা 4 সাবজেক্ট মনে করো জীববিজ্ঞান, তো তুমি জীববিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবা না, কারণ তখন যে তুমি যখন জীববিজ্ঞান রিলেটেড বা হায়ার ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হতে চাবা তখন তারা একটা শর্ত চাবে, সেই শর্তগুলো তো তুমি পূরণ করতে পারবে না, কারণ তোমার এই সাবজেক্টটাই ফেল। তো সেই ক্ষেত্রে তোমাদের যাদের এইচএসসির আমি বলবো যে 4 সাবজেক্টে ফেল আসছে তারা 4 সাবজেক্ট বাদে অন্য যেটা আছে সেটা নিয়ে প্রস্তুতি শুরু করে দাও, বাংলা ইংরেজি একটা নিয়ে পড়াশোনা শুরু করে দাও। এখন দেখো আমাদের আর যে বিষয়গুলো থাকে, আমাদের খাতা চ্যালেঞ্জ, আমরা খাতা চ্যালেঞ্জ কবে থেকে করতে পারবো, খাতা চ্যালেঞ্জ আসলে করা ঠিক কি ঠিক না, এইগুলো অনেক ধরনের সমস্যা তোমাদের ভিতরে আছে, অনেক ধরনের প্রশ্ন আছে। অনেকেই প্রশ্ন করছো ভাইয়া যে খাতা চ্যালেঞ্জ কবে থেকে করতে পারবো, খাতা চ্যালেঞ্জ করার নিয়ম কি। দেখো খাতা চ্যালেঞ্জ তো করতে পারবা কালকের থেকে, আজকে তোমাদের পরীক্ষার রেজাল্ট পাচ্ছ অর্থাৎ 27 তারিখ থেকে তোমরা খাতা চ্যালেঞ্জ করতে পারবা এবং সেটা শেষ হবে তোমাদের ডিসেম্বর 3 তারিখে। তোমাদের হাতে মাত্র খুব কয়েকদিন সময়, 6-7 দিন সময় পাচ্ছ তোমরা, এর ভিতরে সবাই খাতা চ্যালেঞ্জ করে ফেলবা। এখন খাতা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে যে ভাইয়া
আমি যদি খাতা চ্যালেঞ্জ করি, এখন আমার মনে করেন একটা সাবজেক্টে আমার আসছে 3 পয়েন্ট, আমি যদি খাতা চ্যালেঞ্জ করি আমার কি এই পয়েন্টটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখো এই রেজাল্টে কিন্তু তোমার কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তোমার হয় বাড়বে না হয় সেম থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। আবারও বোঝার চেষ্টা করো, কমার কোনো সম্ভাবনা নাই, হয় রেজাল্ট বাড়বে না হয় সেম থাকবে। দ্বিতীয় যে প্রশ্নের সম্মুখীন হয়, ভাই আমি কি একটা সাবজেক্টের বেশি করতে পারবো? দেখো তোমার যদি সবগুলো করতে মন চায় তাহলে তুমি সবগুলো করতে পারবে, এখানেও কোনো সমস্যা নাই। এখন আমাদের আরেকটা সুযোগ থাকে যে আমাদের সাবজেক্ট প্রতি কত টাকা দেওয়া লাগবে, কত টাকা কি লাগে বা খরচটা কেমন। দেখো এখানে তোমাদের যে সমস্ত সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে সেই সমস্ত সাবজেক্টে তোমাদের 300 টাকা, অর্থাৎ আইসিটি বাদে প্রত্যেকটা সাবজেক্ট চ্যালেঞ্জ করতে গেলে তোমাদের লাগবে কত? 300 টাকা। আর যদি আইসিটিতে করতে হয় তাহলে তোমাদের লাগবে 150 টাকা। এখন আর একটা প্রশ্ন থেকে যায় যে আমরা অ্যাপ্লাই করব কিভাবে বা আবেদন করব কিভাবে। দেখো একদম সহজ হিসাব, তোমার নিজে নিজে আবেদন করার কোনো দরকার নাই। তুমি তোমার পাশে থাকা একটা কম্পিউটার দোকানে যাবা, যে বলবা যে ভাই আমি এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করতে চাই। তারা জিজ্ঞেস করবে তুমি কোন সাবজেক্টে খাতা চ্যালেঞ্জ করছো, তখন সাবজেক্টের নাম বলবা, তারা আবেদন করে দেবে, তাদের কাছে তুমি জাস্ট টাকাটা দিয়ে দেবা, ব্যাস তোমার আবেদন শেষ। এর রেজাল্ট আমরা কখন পাবো? এর রেজাল্ট আমাদের পরবর্তী একটা নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে, তখন আমরা বলতে পারবো যে কখন আমাদের এর রেজাল্ট পরবর্তীতে ওয়েবসাইটে জানাই দেওয়া হবে। এই সংক্রান্ত এখনো কোনো তারিখ প্রকাশ করা হয়নি, তারিখ প্রকাশ করা হলে আমি তোমাদের জানাই দেবো। তাহলে দেখো আমার কথা হচ্ছে যে রেজাল্ট কিন্তু কেরোরই আশানুরূপ হয় নাই। তো যার যেরকমের রেজাল্ট হয়েছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, তো আলহামদুলিল্লাহ তোমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, এই নিয়ে আর কোনো মন খারাপ করার প্রয়োজন নাই। তো দেখো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওতে লাইক দাও নাই, কমেন্ট করো নাই, তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও। তোমার যে সমস্ত বন্ধুরা ডিপ্রেশনে আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই পাঠিয়ে দাও, যাতে তোমার বন্ধুরা ডিপ্রেশন থেকে বের হয়ে এসে সুন্দর মতো করে পড়াশোনা করতে পারে, যাতে করে সঠিকভাবে মোটিভেটেড হয়ে সফলতার হাসি হাসতে পারে, মা বাবার মুখে হাসি ফোটাইতে পারে, পাশের বাসার আন্টিদের মুখে চুনকালি লাগাইতে পারে, নামের পাশে একটা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ লাগাতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।